ইতিহাস পাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে 12তম পর্ব। দৃশ্য প্রটে কিলিজ আরসালান, উচ্ছৃঙ্খল ক্রুসেডার বাহিনীর পতন। ওয়াল্টার ও পিটারের নেতৃত্বাধীন ক্রুসেডার বাহিনী এশিয়া মাইনর অঞ্চলে প্রবেশ করার পর পেশাদার ও প্রশিক্ষিত বাহিনীর জন্য অপেক্ষা করার পরিবর্তে বিভিন্ন মুসলিম জনপদে হামলা শুরু করে এবং হত্যা ও লুণ্ঠন চালাতে থাকে। বিপরীত দিক থেকে প্রবল প্রতিরোধ না থাকায় নিজেদের প্রাথমিক সাফল্যে তারা উন্নত হয়ে ওঠে। এতটুকু চিন্তাও তাদের ছিল না যে তারা ইতিমধ্যে এশিয়া মাইনর অঞ্চলের সেলজুক রাষ্ট্রের তৎকালীন সুলতান কিলিজ আরসালান বিন সোলাইমান বিন কুতুলমিশের ঘাঁটি নিকিয়া নগরীর অল্প কয়েক কিলোমিটারের মধ্যে চলে এসেছে। সুলতান কিলিজ আরসালান একটি সামরিক কৌশল অবলম্বন করেন এবং এই নির্বোধ অশিক্ষিত বাহিনীটিকে মজবুত ফাঁদে আটকে ফেলতে সক্ষম হন। সেলজুক বাহিনী ক্রুসেডার বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর শুরু হয় দ্রুত যুদ্ধ। যুদ্ধে সাম্প্রদায়িক চেতনা লালনকারী খ্রিস্টান বাহিনীটির সামরিক অজ্ঞতা পুরোপুরি প্রকাশ পেয়ে যায় এবং তারা সেলজুক বাহিনীর হাতে বেঘোরে মারা পড়ে। অগ্রবর্তী এই বাহিনীটির বিপর্যয়ের সংবাদ পাওয়ার পর বাইজান্টাইন সম্রাট যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করতেন তাহলে তাদের একজনও বাঁচতে পারত না। তিনি দ্রুত তাদের রক্ষায় কিছু বাইজান্টাইন সৈন্যসহ কয়েকটি জাহাজ প্রেরণ করেন। বাইজান্টাইন মিত্রবাহিনী মাত্র 3000 ক্রুসেডারকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকিরা সকলে সেলজুক বাহিনীর ফাঁদে পড়ে নিহত হয়। যুদ্ধে কাঙ্গাল ওয়াল্টারও নিহত হন। তবে ধর্মযাজক পিটার এ সময় বাইজান্টাইন সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে কনস্টান্টিনোপলে থাকায় প্রাণে বেঁচে যান। নিঃসন্দেহে এই ঘটনা ছিল বাইজান্টাইন সম্রাটের জন্য এবং স্বাভাবিকভাবেই ধর্মযাজক পিটারের জন্য বিরাট কঠিন এক আঘাত। সম্রাট অ্যালেক্সিসাস ধর্মযাজক পিটার সহ বেঁচে যাওয়া লোকদেরকে কনস্টান্টিনোপলে অবস্থান করে মূল বাহিনীর জন্য অপেক্ষা করতে বলেন। এভাবেই সাধারণ জনগণ ও কৃষকদের সমন্বয়ে গঠিত সবগুলো দলের করুণ ও বেদনাদায়ক পতন ঘটে। কেউ মারা যায় হাঙ্গেরির বাজার হাতে, কেউ নিহত হয় মুসলিম সেলজুক সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে। ইউরোপের দরিদ্র কৃষক শ্রেণী এভাবেই তাদের ধর্মীয় নেতৃবৃন্দ, সামন্ত ও ভূস্বামীদের প্রতারণার মূল্য পরিশোধ করে। যুগে যুগে পরাজিত ও পরাভূত জাতিগোষ্ঠী এভাবেই নিজেদের অধঃপতন ও লাঞ্ছনার মূল্য পরিশোধ করে থাকে। এদিকে যখন অপ্রশিক্ষিত বাহিনীগুলো নির্বিচারে কচুকাটা হচ্ছিল, ওদিকে পশ্চিম ইউরোপে বিশেষ করে ফ্রান্সে তখন চলছিল প্রশিক্ষিত সৈন্য সমাবেশের বিশাল আয়োজন। এত বড় সৈন্য সমাবেশ ইউরোপের ইতিহাসে কখনো ঘটেনি, বরং সম্ভবত পৃথিবী তার সুদীর্ঘ পথ পরিক্রমায় এরূপ বিশাল সৈন্য সমাবেশের দৃশ্য অবলোকন করেনি। প্রথম ক্রুসেড অভিযানের সামরিক প্রস্তুতি। পশ্চিম ইউরোপ তখন একতা নামক কোনো কিছুর সঙ্গে পরিচিত ছিল না, বরং 476 খ্রিস্টাব্দে বৃহৎ রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে বিগত 6 শতাব্দীর অধিক সময় পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলোর সেনাবাহিনী কোনো যুদ্ধে একজোট হতে পারেনি। একমাত্র ব্যতিক্রমী ঘটনা হলো আন্দালুসের মুসলমানদের বিরুদ্ধে উত্তর আন্দালুসের খ্রিস্টান রাষ্ট্রগুলোর যুদ্ধে এসব রাষ্ট্রগুলো বিশেষ করে ফ্রান্স সামরিক সহায়তা প্রদান করেছিল। পারস্পরিক ঐক্য দূরে থাক, রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতিও ঐক্যের অনুকূলে ছিল না। সামন্তবাদী নীতির কারণে প্রতিটি সাম্রাজ্য ও রাষ্ট্র অনেকগুলো জায়গির অঞ্চলে বিভক্ত ছিল। প্রতিটি জায়গির অঞ্চলের ছিল আলাদা রাজন্য ও জমিদার, যিনি নিজ এলাকা অনেকটা স্বায়ত্তশাসন করতেন। যদিও অনেকগুলো জায়গির একটি রাষ্ট্র পরিচয়ের অধীনে আবদ্ধ থাকত এবং রাজন্যবর্গ সেই রাষ্ট্র বা সাম্রাজ্যের শাসক বা সম্রাটের প্রতি আনুগত্য প্রকাশ করত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এ আনুগত্য হতো নিছক আনুষ্ঠানিক, বাস্তবে কোনো আনুগত্যের বালাই থাকতো না। এই প্রেক্ষাপটকে মনে রাখলে আমাদের পক্ষে পরবর্তী ঘটনা প্রবাহ উপলব্ধি করা সহজ হবে। আমরা বুঝতে পারব যে এইসব ভিন্ন ভিন্ন জায়গির অঞ্চলের বাহিনীগুলোর একটি সুবিন্যস্ত বাহিনীতে পরিণত হওয়া কেন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে, বরং অনেকটা অসম্ভব বিবেচিত হবে। বাস্তবে আমরা দেখব যে আসন্ন অভিযানে অংশগ্রহণকারী ক্রুসেডার বাহিনী গঠিত হবে ভিন্ন ভিন্ন কয়েকটি দলের সমন্বয়ে। প্রতিটি দলের থাকবে আলাদা সেনাপতি, প্রত্যেক সেনাপতির থাকবে নিজস্ব স্বপ্ন ও নিজস্ব মিত্র।
কোনো ক্ষেত্রে এসব বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বিনিময়ের ঘটনাও ঘটবে, কিন্তু নিঃসন্দেহে এসব বাহিনীর মধ্যে বিরোধ বিসংবাদ ও কলহের ঘটনাও ঘটবে। বিশেষ করে প্রথম ক্রুসেড অভিযানে যারা শরিক হয়েছিলেন তাদের অনেকেই নিজেদের মধ্যে পূর্ব থেকে বিবাদরত ছিল, ফলে স্বাভাবিকভাবেই পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা ছিল। এ সব কিছুই শেষ পর্যন্ত প্রমাণ করবে যে তাদের সকলের কিংবা সতর্কতার দাবিতে বললে অধিকাংশের অভিযাত্রার একমাত্র অনুপ্রাণিকা ছিল ব্যক্তিগত লোভ লালসা এবং বিশেষ স্বার্থ চরিতার্থ করা। তাদের চিন্তা চেতনায় কখনোই ধর্ম, গির্জা বা ক্রুশ বিদ্যমান ছিল না। ক্রুসেড অভিযানে অংশগ্রহণকারী সামরিক বাহিনী সমূহ প্রথম ক্রুসেড অভিযানে অংশগ্রহণকারী প্রশিক্ষিত বাহিনীর প্রতি দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাব যে বাহিনীটি মূলত 5টি আলাদা আলাদা বাহিনীর সমন্বয়ে গঠিত হয়েছিল। প্রথম ক্রুসেড অভিযানে অংশগ্রহণকারী বাহিনীসমূহ: 1. প্রথম বাহিনীটি ছিল ফরাসি নাগরিক গডফ্রে ডি বেলন এর নেতৃত্বাধীন। গডফ্রে ছিলেন লুক্সেমবার্গের দক্ষিণে অবস্থিত বোলন নগরীর প্রশাসক। এরপর তিনি লোথারিঙ্গিয়া সাম্রাজ্যের ডিউক নির্বাচিত হন। তার সঙ্গে তার ভাই যুবরাজ বল্ডউইনও ছিলেন। এছাড়াও তার বাহিনীতে বেশ কয়েকজন সামন্ত ছিল, যাদের অধিকাংশই ছিল ফ্রান্সের। বেশ কয়েকজন সামন্তের উপস্থিতির কারণে গডফ্রের বাহিনীটি বিশেষ গুরুত্ব ও বৈশিষ্ট্য ধারণ করেছিল। বাহিনীর অধিকাংশ সদস্য ছিল উত্তর ফ্রান্সের লোরেন অঞ্চলের। অবশ্য কিছু জার্মান সৈন্য তাদের সঙ্গে ছিল। ফরাসি নাগরিক হল গডফ্রে, কিন্তু তৎকালীন ফ্রান্সের দুর্বল রাজা প্রথম ফিলিপের অনুগত ছিলেন না। তিনি আনুগত্য করতেন জার্মানির শক্তিমান রাজা চতুর্থ হেনরির। গডফ্রের স্বপ্ন ছিল তিনি হবেন সম্মিলিত ক্রুসেডার বাহিনীর সর্বাধিনায়ক। তার বাহিনীতে অধিক সংখ্যক সামন্তের উপস্থিতি তাকে এক্ষেত্রে শক্তি যোগাচ্ছিল। 2. দ্বিতীয় বাহিনীটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ ফ্রান্স থেকে আগত বাহিনীটির নেতৃত্বে ছিল তুলুজ ও প্রভিন্স এর ডিউক চতুর্থ রেমন্ড। রেমন্ডের উপস্থিতি বাহিনীটির গুরুত্ব বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। গডফ্রের ন্যায় রেমন্ডও নিজেকে ক্রুসেডার বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাপতি মনে করতেন। ডিউক রেমন্ড ছিলেন বয়সের সবচেয়ে প্রবীণ সেনাপতি। অধিকন্তু তিনি পোপ দ্বিতীয় আরবানের আহ্বানে শুরুতেই সাড়া দিয়েছিলেন। যুদ্ধ সংগ্রহের লক্ষ্যে পোপ যেসব সভার আয়োজন করেছিলেন, রেমন্ড তার অধিকাংশতেই যোগ দিয়েছিলেন। ইতিপূর্বে তার আন্দালুস ভূমিতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার অভিজ্ঞতাও ছিল। রেমন্ড সুস্পষ্ট ধর্মীয় বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তিনি পোপেরও অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। এ কারণেই পোপ অন্য সব বাহিনী বাদ দিয়ে রেমন্ডের বাহিনীর সঙ্গেই রোমের গির্জার প্রতিনিধি হিসেবে লি পাই কার্থিডালের বিশপ এডমারকে পাঠিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, রেমন্ডের বাহিনী ছিল ক্রুসেড অভিযানে অংশগ্রহণকারী সর্ববৃহৎ বাহিনী। এসব দিক বিবেচনা করে চতুর্থ রেমন্ড স্বপ্ন দেখেছিলেন যে অন্য কেউ নয়, তিনিই হবেন ক্রুসেডার বাহিনীর সর্বাধিনায়ক। 3. মূলত পশ্চিম ফ্রান্সের নরমান্দে থেকে আগত তৃতীয় বাহিনীটির নেতৃত্ব দিলেন নরমান্দে অঞ্চলের ডিউক রবার্ট কার্থুজ। তার সঙ্গে তার ভগ্নিপতি ও ব্লয়েস নগরীর কাউন্ট স্টিভেনও ছিলেন। বাহিনীটির সঙ্গে অনেক ইংরেজ যোদ্ধাও যোগ দিয়েছিল। 4. চতুর্থ বাহিনীটি ছিল ফরাসি, তবে এই বাহিনীটি ছিল তুলনামূলক ক্ষুদ্র আকৃতির। সম্ভবত এই বাহিনীটি ফ্রান্সের রাজা প্রথম ফিলিপসের রাজকীয় প্রতিনিধিত্ব করছিল, কারণ বাহিনীটির নেতৃত্ব ছিলেন রাজার সহোদর হিউ। হিউ ছিলেন বার্মান ডয়েস অঞ্চলের কাউন্ট। 5. পঞ্চম ও শেষ বাহিনীটি ছিল অত্যন্ত বিপজ্জনক ও গুরুত্বপূর্ণ। দক্ষিণ ইতালি থেকে আগত এই বাহিনীটি গঠিত হয়েছিল ভয়ঙ্কর নরম্যান যোদ্ধাদের সমন্বয়ে। বাহিনীটির নেতৃত্ব ছিলেন আরেক উচ্চবিলাসী যুবরাজ বোহেমন্ড। গডফ্রে ও রেমন্ডের মতো বোহেমন্ড পুরো বাহিনীর সর্বাধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছিলেন। তার পক্ষে যেসব বিষয় সহায়ক ছিল সেগুলো হলো, তার বাহিনী ছিল সবচেয়ে বিন্যস্ত, সবচেয়ে রণকুশলী ও লড়াইয়ের ময়দানে সবচেয়ে অটল অবিচল। অধিকন্তু তিনি ছিলেন তৎকালীন পুরো ইউরোপের অন্যতম শক্তিশালী রাজন্য রবার্ট গুয়েসকার্ডের পুত্র, যিনি বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করে বলকান অঞ্চলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। বোহেমন্ডের নিজের
1081 খ্রিস্টাব্দে এন্টিওক অবরোধ করার এবং বাইজেন্টাইনদের মোকাবেলা করার অভিজ্ঞতা ছিল। বোহেমন্ডের সঙ্গে তার ভাগ্নে ট্যানক্রেডও ছিলেন। ট্যানক্রেড ছিলেন অত্যন্ত উচ্চবিলাসী ও কঠোর প্রকৃতির একজন সেনাপতি। বোহেমন্ডের বাহিনীতে ট্যানক্রেড ছাড়াও আরও কয়েকজন দক্ষ নরম্যান সেনাপতি ছিল। আপনারা শুনছিলেন ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে 12তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।